এটা যদি করতে পারেন তাহলে একটু হলেও রেমিটেন্স যোদ্ধাদের এই যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা বলে যে নামটা দিয়েছেন একটু হলেও সার্থক হবে। নাম দিয়েছেন রেমিটেন্স যোদ্ধা, তাদের সাথে কুকুরের মতো কুকুর বিড়ালের মতো আচরণ করা হইতেছে। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বিষয়টি শোনার পরে আপনাদের যদি মনে হয় এই ভিডিওটা শেয়ার করা দরকার, অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি মনে হয় শেয়ার করা উচিত না, তাহলে করেন না। আপনাদের রিকোয়েস্ট করব না, শোনার পরে মনে করবেন যে শেয়ার করা দরকার হলে শেয়ার করিয়েন। বিষয়টা হলো, আমাদের দেশের গভর্নমেন্ট থেকে বা আমরা বাংলাদেশিরা যারা আছি তারা একটা নাম দিয়েছি, যারা বিদেশে থাকে তাদেরকে নাম দিয়েছি রেমিটেন্স যোদ্ধা। এখন যোদ্ধা কাদেরকে বলা হয়? যারা যুদ্ধ করে। এখন তারা কী নিয়ে যুদ্ধ করতেছে? দেশের অর্থনৈতিক চাকা সচল করার জন্য অর্থনৈতিক যুদ্ধ করতেছে। কিন্তু আমি পার্ট বাই পার্ট এই বিষয়টা নিয়ে আলোচনা করব, একটু মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত। এখন যোদ্ধা কাদেরকে বলা হয় যেটা বলছিলাম, এখন ওরা অর্থনৈতিকভাবে যুদ্ধ করতেছে, কিন্তু আমরা দেশের সাধারণ জনগণ বা গভর্নমেন্ট থেকেও, সরকার কিংবা আমরা সাধারণ জনগণ যারাই আছি, দেশের সমস্ত স্তরের জনগণ এই রেমিটেন্স যোদ্ধাদের কি ন্যূনতম কোনো সম্মান দেখাইতেছি বা সম্মান করি আমরা? সেটার বিষয় আসলে আজকে আমার আলোচনার বিষয়। যেমন ধরুন, একটা লোক যখন বিদেশে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে, তখন তাকে সরকারিভাবে এবং বেসরকারিভাবে নানাভাবে কিন্তু হেনস্থা করা হয়। তো বন্ধুরা, আজকে একটা লোক বিদেশে যাওয়া ইচ্ছা পোষণ করার পর থেকে পাসপোর্ট করা থেকে শুরু করে বিদেশে পৌঁছানো পর্যন্ত কত জায়গা যে হ্যারেস হতে হয়, কত জায়গা যে গলা চিপে ধরে একেবারে বিভিন্ন পর্যায়ে, সেই বিষয়গুলো তুলে ধরবে। এবং বিদেশ থেকে আপনি আসার পরে যে কত জায়গা যে কত হ্যারেস হতে হয়, প্রতিটা ক্ষেত্র আজকে তুলে ধরবো। পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। তো প্রথমে যে পাসপোর্ট করতে যাওয়া, সেখানে কিন্তু এখন অনেক জায়গায় দালাল মুক্ত মনে হয় আপনাদের, তো বর্তমানেও কিন্তু দালাল মুক্ত না। আপনার সমস্ত কাগজপত্র যদি ঠিক করেও আপনি নিয়ে যান পাসপোর্ট অফিসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো না কোনো সমস্যা একটা তৈরি করবে। তারা তৈরি করে বলে যে আপনার এটা ঠিক নেই, চেয়ারম্যান সার্টিফিকেটের সমস্যা, তাহলে এই সিগনেচারের সমস্যা আছে, এটা সঠিক না। এটা বিভিন্ন একটা খুঁত ধরার চেষ্টা করবে। আপনি কি করেন, সেই প্রফেশনের কাগজপত্র লাগবে, তো সেই প্রফেশনের কাগজপত্রের সমস্যা আছে, এই সমস্ত। আর সেখানে কিন্তু দালাল নাই। আপনার এখন পাসপোর্ট অফিসে কিন্তু কোনো দালাল নাই। যখনই আপনি দালালদের দ্বারা আপনার এই অ্যাপ্লাই করবেন অনলাইনে, ওখানে কিন্তু লেখা থাকবে না, তাদের নাম উল্লেখ করা থাকে না, কিন্তু তাদের একটা মেইল নাম্বার কিন্তু থাকে। এই মেইল নাম্বারটাই মূলত সেই দালালদের আইডেন্টিটি, যেটা দালালদের মাধ্যমে আসছে। ওই মেইল নাম্বারটা দেখেই সেখানের বলতে সেই পাসপোর্ট অফিসের যে কর্মকর্তা কর্মচারীরা আছে, সেখানে কিন্তু ওই মেইল নাম্বারটার মাধ্যমে তারা বুঝতে পারে যে এটা অমুক লোকের মাধ্যমে আসছে। ঠিক আছে? সেই বিষয়ে তখন কিন্তু আপনার সমস্ত কাগজপত্র ওকে, কিন্তু সেই একই কাগজপত্র নিয়ে যখন আপনি পাসপোর্ট অফিসে যাবেন, তখন কিন্তু আপনার ওই সমস্যায় ফেলবে তারা। আপনার 2-3বার যদি ঘুরায়, যে বিভিন্ন আপনি করতে পারবেন, সমস্যা নাই। তাদের চাহিদা মোতাবেক যে কাগজপত্রগুলি আপনি যদি দিতে পারেন, আপনাকে খুঁজ ধরার পরে যদি আরও অন্যান্য কাগজপত্র চায়, তখন সেইটা আবার আনিয়ে দেবেন, তারপর আরেকটা চাবে, সেইটা আবার আনিয়ে দেবেন। এভাবে করতে পারেন, তখন কিন্তু আপনাদের করে দিবে। কিন্তু এই হ্যারেস কিন্তু হতে হবে এখনও। তারপরে এই পাসপোর্টের সাথে আরেকটা বিষয় জড়িত ছিল, যেটা বিগত দিনে, সেটা হলো এই যে পুলিশ ভেরিফিকেশন। দেখেন, একটা মানুষের আইডি কার্ড আছে, হ্যাঁ, পুলিশ ভেরিফিকেশন করে কিসের জন্য? আপনারা বলতে পারেন যে একটা মানুষের চোর, গুন্ডা, বাটপার সবারই তো আইডি কার্ড থাকে। তো ভেরিফিকেশন করা এই জন্য যে সে দেশের কোনো সমস্যায় জড়িত কিনা, বা কেস আছে কিনা, বা সন্ত্রাসী কিনা, সেই ক্ষেত্রে তো ভেরিফিকেশন করে। তো পাসপোর্ট এটা একটা জনগণের অধিকার। সে চোর হোক, বাটপার হোক, খুনি হোক, আইডি কার্ড যেমন একটা জনগণের অধিকার, পাসপোর্টও ঠিক তেমনি একটা নাগরিক অধিকার। কিন্তু তো সেই ক্ষেত্রে যদি ভেরিফিকেশন করেই তার নামে কেস আছে না কি আছে, সেটা তো পুলিশ ভেরিফিকেশন না করে, সেটা পাসপোর্ট অফিস থেকেই কিন্তু সেই পুলিশের সেই অ্যাক্সেসটা যদি পাসপোর্ট অফিসে দিয়ে রাখে, যে সেখানে বসে দেখতে পাবে তার নাম পুশ করলে যে বাংলাদেশে কোথাও তার নামে কেস আছে কিনা, সেখানে থেকেই তো তারা দেখতে পারে। সেটার জন্য তো আলাদা কোনো পুলিশ ভেরিফিকেশনের দরকার পড়ে না। সেই কাজটা বিগত দিনে করে আসছিল। অনেক বলার পরেও তারা কিন্তু কোনো সরকার কিন্তু এটা উঠায় নেই। বাংলাদেশে ওনাকে যেরকমই যে বলেন না কেন, বা আমি যেভাবেই বলি না কেন, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে
ডক্টর ইনুস সাহেব উনি কিন্তু এই বিষয়টা টোটালি ভেরিফিকেশনটা উঠিয়ে দিয়েছে। এজন্য ওনাকে ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। এটা একটা প্রশাসনে আলাদা একটা মানে দুর্নীতি করার একটা মানে খাত তৈরি করা আর কি, আমি মনে করি, এছাড়া আর কিছুই না। আর একটা ভালো কথা যে ভেরিফিকেশন করতে আসবি আইসা যেই লোক পাসপোর্ট করতে দেবে তাকে কেন আলাদা চার্জ করে, আসে 1000 দাও, 2000 দাও, 3000 দাও, এভাবে চার্জ করে, বলে খরচার টাকা। এটা তো গভর্নমেন্ট থেকেই, আমি তো সেই পাসপোর্ট অফিসে ফি দিয়েই রাখছি যে ভেরিফিকেশন করতে আমাকে আসবে, সেই খরচ তো আমার ওখানে জমাই দেওয়া, আবার আলাদাভাবে তাকে চার্জ দিতে হবে কিসের জন্য বলেন? সেই কাজটা বিগত দিনে কিন্তু করে আসছে। যাই হোক, এভাবে পাসপোর্ট করলেন, এরপরে আপনি মনে করেন সরাসরি পাসপোর্ট জমা দেবেন বিদেশে যাওয়ার জন্য, যে কোনো দেশে যাওয়ার জন্য। এরপর কি হবে, যদি সরাসরি জমা দেন এরপরে হবে সরকারি নির্যাতন, যেটা একেবারেই কাম্য না। যে আপনাদের রেমিটেন্স যোদ্ধা হিসাবে গণ্য করা হইতেছে বা যারা যায়, তারপরে আপনাদের গলা চিপে ধরে কিভাবে সেই জিনিসগুলো তুলে ধরি। সেটা ধরেন আপনার বই জমা দেওয়ার পরে এরপর আপনি মেডিকেল করবেন। একটা মেডিকেলের কথা উল্লেখ করি, যেমন সৌদি আরবে যারা যান, সৌদি আরবের মেডিকেল গামকায় করে, সেখানে নির্দিষ্ট যে মেডিকেল সেন্টার আছে সেখানে আপনি মেডিকেল করতে পারবেন, এছাড়া আদারওয়াইজ অন্য জায়গায় মেডিকেল করতে পারবেন না। যাই হোক, বুঝলাম এটা সৌদি আরব বা যে একটা নির্দিষ্ট দেশের রুলস আছে যে তারা যে অ্যাংজেস্টেড যে মেডিকেলগুলো করে দেবে সেই মেডিকেলের আওতায় মেডিকেল করতে হবে। ঠিক আছে, যেই টেস্টগুলো করে বা ওই টেস্টগুলো করতে কি এত টাকার দরকার আছে বলেন? হ্যাঁ, 11,000 থেকে 11,000, 12,000, 13,000 থেকে 19,000, 20,000 টাকা পর্যন্ত মেডিকেলে খরচ নেয়। এটা কেন ভাই? এটার কোনো যুক্তি আছে? আপনারাই বলেন। যে টেস্টগুলি দেয়, এই টেস্টগুলি ভালো কোনো মেডিকেলে করে কি টেস্ট দেয়? হ্যাঁ, আপনার কিডনিতে সমস্যা আছে কিনা, ব্লাড টেস্ট, হ্যাঁ ব্লাডের টেস্ট আছে, আবার এক্সরে দেয়, জন্ডিস আছে কিনা ব্লাডে, হ্যাঁ অ্যালার্জি আছে কিনা, এই সমস্ত কিছু টুকিটাকি টেস্ট দেয়। হ্যাঁ, বা হার্টে কোনো সমস্যা আছে কিনা। এই টেস্টের জন্য কি এত টাকা দরকার পড়ে বলেন? এই টেস্টগুলি করাতে 3 থেকে 4,000 টাকা হাইয়েস্ট খরচ হতে পারে, 5,000 টাকা খরচ হোক, সেখানে এত টাকা কেন নেয়? এটা কিন্তু গভর্নমেন্ট থেকে ধার্য করে দেওয়া এই টাকাটা। কেন এই কাজটা করবে গভর্নমেন্ট? হ্যাঁ, কারণ ওই ব্যক্তিটা তো রেমিটেন্স যুদ্ধ হতে যাচ্ছে, যে যোদ্ধা, যিনি এই যে দেখেন, এই মাঝখানে একটা কথা বলে নেই যে আমাদের দেশে যুদ্ধ করে যারা স্বাধীন করেছে, দেশ স্বাধীন করেছে, হয়তো কেউ ফিল্ডে ভালোভাবে যুদ্ধ করেছে, তারপরে মনে করেন ট্রেনিং করে আসছে কিন্তু যুদ্ধ করতে পারে না, সবাই কিন্তু মুক্তিযোদ্ধা। কিন্তু তাদেরকে কি সম্মানটা দেওয়া হয়? দেশ যুদ্ধ করছে, তাদেরকে প্রতি মাসে ভাতা দিতে হয়েছে 20,000, আগে 10,000 টাকা করে দিতে, এখন 20,000 টাকা করে, এবং আরও কিছু এক্সট্রা বোনাস টোনাস আছে, এগুলি প্রতি বছরের ভিতরে কয়েকটা বোনাস আছে, যেন যাতায়াতের জন্য যে কিছু আছে ফ্রি করে দেওয়া আছে, বিভিন্ন ফ্যাসিলিটি আছে। তা এরা যুদ্ধ করার জন্য যোদ্ধা হতে যাচ্ছে, তাদেরকে কেন গলা টিপে ধরতেছেন? তাদের থেকে বেশি কেন চার্জ নিতেছেন? এটা গেল মেডিকেল করলেন, বেশি টাকা দিয়ে করলেন। এরপরে মেডিকেলে আরেকটা সমস্যা তৈরি করে, যারা মেডিকেল যারা করে তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে সেখানে কি করে আপনার একটা সমস্যা তৈরি করে দেবে। যেমন সৌদি আরবের ব্যাপারটা আপনাকে বলি, যেমন একটা যদি সমস্যা তৈরি করে দেয় তখন কিন্তু আর আপনি ওই দেশে যেতে পারবেন না। হ্যাঁ, তখন ওরা আগেভাগেই একটা বলে যে আপনার এই সমস্যা, আপনাকে এটা সলভ করে দেবো, আপনি আমাকে 20,000, 30,000, 40,000 টাকা দেন। তখন কিন্তু এইটা করে। এটা মেডিকেলের যে স্টাফ আছে ওদের সমস্যা, এটা গভর্নমেন্টের সমস্যা না। গভর্নমেন্টের সমস্যা হয়েছে গভর্নমেন্ট কেন নির্দিষ্ট কিছু এটা সিলেক্ট করে দেয়, প্লাস এত টাকা ধার্য করে, এটাই আমার গভর্নমেন্টের প্রতি রাগ আর কি। এটা সরকার কেন এই কাজটা করে? যাই হোক, মেডিকেল করলেন, এরপরে আপনার মেডিকেল করার পর পাসপোর্ট জমা হলো, ভিসা আসলো, ভিসা আসার পরে ম্যান পাওয়ার হবে। ম্যান পাওয়ারটা কি? ম্যান পাওয়ারটা হলো আপনি বিদেশে যাচ্ছেন, তার একটা ওখানে আপনার লিস্ট থাকতেছে যে আপনি যাচ্ছেন, আর আপনার এয়ারপোর্ট পাস, মানে ম্যান পাওয়ারটা হচ্ছে এয়ারপোর্ট পাস। আপনি এয়ারপোর্ট থেকে ম্যান পাওয়ারের কার্ডটা পেলে এয়ারপোর্ট থেকে আপনি যেতে পারবেন। সেই ম্যান পাওয়ারের জন্য 4 থেকে 6,000 টাকা খরচ আছে। কেন ভাই? ও তো রেমিটেন্স যোদ্ধা হতে যাচ্ছে, তো কেন এই টাকাটা নেবেন? গভর্নমেন্টের কাছে প্রশ্ন আমার এটা, কেন এই টাকাটা নেবেন? তাকে ফ্রি করে দেন। তার যখন ভিসা আসে, ভিসার সাথে সাথে আপনারা সেই ম্যান পাওয়ারটার তার কার্ডটা ফ্রি করে দেন, ফ্রি তার ঠিকানায় পৌঁছে যাবে, অথবা কার্ডটা হয়ে যাবে, তার ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসবে। সেটা কেন করছেন না? সেখানে ফিঙ্গার দিতে হবে, যা করতে হবে। আর সেখানে আবার আলাদাভাবে কেন ফিঙ্গার করতে হবে? আপনার এটা সরকারি সংস্থা,
পাসপোর্ট অফিস সরকারি সংস্থা, সেখানে তো আমাদের 10 আঙ্গুলের ছাপ দেওয়া আছে, চোখের আইরিশ দেওয়া আছে, আবার ওখানে কেন ফিঙ্গার দেওয়ার দরকার আছে? সেখান থেকে আপনারা ফিঙ্গারটা ওখানে অ্যাক্সেস নিয়ে নিলেই পারেন এবং ম্যান পাওয়ারটা অটোমেটিক তৈরি করে দিতে পারেন। আলাদাভাবে তার ম্যান পাওয়ার করতে হবে এবং সেখানে টাকা দিতে হবে, এটা একটা ভোগান্তি করতেছে। আমার প্রশ্ন হচ্ছে, একটা মানুষ বিদেশে যাবে, রেমিটেন্স যোদ্ধা তৈরি করবেন আপনি, তাকে তো যত সহজভাবে যাওয়া যায় সেই ব্যবস্থা করবেন গভর্নমেন্ট, সেটা কেন করছেন না? আমার কষ্টটা এখানে। এরপরে ম্যান পাওয়ার কার্ড পেল, হ্যাঁ, কার্ড পাওয়ার পরে এরপরে আসেন টিকিট। এই টিকিট নিয়ে আর এক যন্ত্রণা। যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মনে করেন মালয়েশিয়া, সৌদি যেতে ফ্লাইট ভাড়া কত, তার চেয়ে 2 গুণ 3 গুণ ভাড়া হয়েছে আমাদের দেশ থেকে সেই সমস্ত কান্ট্রিতে যেতে। এটা কিন্তু গভর্নমেন্ট জানে, তারপরে ওই সিন্ডিকেট ভাঙতেছে না। তার মানে কি গভর্নমেন্ট কি এখান থেকে আলাদাভাবে বেনিফিট পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমার জানা নেই, কিন্তু এটা কিন্তু সরকার জানে, কিন্তু কিচ্ছু করতেছে না। তো সব কিছু মিলিয়ে আপনি টিকিট পেলেন, এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্ট থেকে ঢুকবেন, ওরা জানে ওই যে আনসার থাকে এয়ারপোর্টে, কিন্তু আনসার থাকে, ওই আনসাররা আপনার গাড়ি থামাবে। আপনি যদি ট্যাক্সিতে বা উবার টুবারে কোনো কিছু বা সিএনজিতে যান, আপনাকে থামাই বলবে কোথায় যাচ্ছেন, আমি অমুক দেশে যাব। আপনি আমরা সরল মনে আপনি বললেন আমি অমুক দেশে যাব, হ্যাঁ ভাই, ওরা গলা চেপার, ওদের গলা টেপার কাণ্ডটা দেখেন আপনারা। ভাই আমাদের কিছু খুশি করে যান। আরে ভাই, তোর খুশির জন্য আমি কি যাচ্ছি নাকি বিদেশে? তুই খুশি থাকবি না কি বেজার থাকবি সেটা তো আমাদের জানার বিষয় না, হ্যাঁ। তা আমার আগে যে ব্যক্তি গেছে সেই ব্যক্তিকেও মনে করেন আমি বিদেশে যাচ্ছি, তা আমার আগে যে ব্যক্তি গেছে সেই ব্যক্তিকেও কিন্তু একইভাবে বলছে ভাই খুশি করে যান। তা সে তো খুশি করে গেছে, আমি এবার তোরে কি খুশি করব? তুই খুশি থাক না বেজার থাক সেটা দিয়ে আমি কি করব? এখন ওরা ওখানে বসে বসে এরকম মানুষের কাছ থেকে এভাবে বলে ওরা তোলা উঠায় যে ভাই খুশি করিয়ে দিয়ে যান, এই সে ব্যাপার। যাই হোক, আপনি 200, 300, 500 টাকা খুশি করলেন, মানে গলা চেপার একটা মানে কত ধরনের কৌশল। ভাই একটা লোক যদি সচ্ছল অবস্থায় থাকে, সে কিন্তু কোনোদিনও বিদেশে গিয়ে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ফেলে রেখে বাংলাদেশে ওই অন্য ভিন দেশে গিয়ে ওখানে কর্ম করে না। সেই এই দেশের লোন করে, জায়গা জমি বিক্রি করে, বিভিন্নভাবে লোন করে, সুদে টাকা আনে, বা কেউ আত্মীয় স্বজনে এমনিতে দেয়, সুদ ছাড়া দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন কার কাছে বেশি টাকা আছে যে যে যারা বিদেশ যায় তাদেরকে এরকম হেল্প করবে যে দিয়ে রাখি বিনা স্বার্থে, এরকম কেউ দেয় না এখন ভাই টাকা। অনেকেই সুদে টাকা আনে, আমি যেটা জানি, আমি যতদূর আমার জানা, সুদে টাকা এনে তারপরে বিদেশে যায়। এই টাকা পদে পদে কেন আপনারা ভাই এই ভেবে, আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আনসার ভাই, বা এই গভর্নমেন্টের কাছে যদি আমার ভিডিওটি পৌঁছায় যে আপনারা একটা লোক বিদেশে গেলে এভাবে আপনারা হেনস্থা করবেন না ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট। এরপরে আপনি ইমিগ্রেশন এয়ারপোর্টে গেলেন, ইমিগ্রেশন পার হলেন, চলে গেলেন। এরপরে যখন আবার দ্বিতীয় পার্ট, ভাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি মন চায় শেয়ার করবেন, যেটা প্রথমেই বলছিলাম, হ্যাঁ। এয়ারপোর্টে একটা হেনস্থার শিকার হতে হয়, কেউ কেউ ভাগ্যক্রমে হেনস্থার শিকার হন না, আবার অনেকেরই হতে হয়। দেখা যায় লাগেজ থেকে মালামাল চুরি হয়ে যায়। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার আবেদন, একটা মানুষ যখন বিদেশ থেকে আসে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে আপনারা এই স্বীকৃতি দিয়েছেন এবং তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি, অথচ তাদেরকে ফকিন্নির মতো আচরণ করা হয় তাদের সাথে, হ্যাঁ। আবার তাদেরকে হায়নার মানে হায়না যেভাবে তাদের উপরে যেমন উপরে পড়ে একটা মানে খাবার দেখলে হায়না, সেভাবে বিদেশ থেকে একটা লোক আসলে সেভাবে হায়নার মতো চতুর্দিক থেকে হা করে থাকে এই দেশের যে বিভিন্ন জনগণ। কী জনগণ, কোন ধরনের জনগণ সেটাই বলতেছি এখন। যেমন ধরেন এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আপনার কোনো একটা গাড়িতে উঠবে বা লোকাল যদি ট্রান্সপোর্টে ওঠে, সেখানে দেখবেন যে বিদেশ থেকে আসেন, ভাড়া দান বেশি। এরপরে লঞ্চে কিংবা কোনো টার্মিনালে সেখানে ভাড়া চাই কিন্তু বেশি। একটা বিদেশ থেকে লোক আসলে যদি দেখে ওই যে ব্যাগগুলি যখন দেখে রেপিং করা থাকে, দেখে ওই রেপিং করা থাকলে কিন্তু ওই বুঝতে পারে যে বিদেশ থেকে লোকটা আসছে, তখন কিন্তু তার থেকে ভাড়া চাই বেশি। এরপরে মনে করেন আমি বরিশালের মানুষ, অনেক মানুষ লঞ্চের মাধ্যমে কিন্তু আসে ঢাকা থেকে যার যার গন্তব্যে পৌঁছায়। তো সেখানে কি করে আপনার এই যে টার্মিনালগুলো আছে, লঞ্চের যে টার্মিনাল ঢাকা শহরে আছে এবং যে মফস্বল শহরে বা যেখানে যেখানে লঞ্চ টার্মিনালে ঘাট দেয় যে টার্মিনালগুলি আছে, এবং অনেক জায়গা আছে গ্রাম অঞ্চলে যে টার্মিনাল নাই এখনও, সেইখানে নামলে সেই
প্রবাসীর আসলে কপাল ভালো যে সেখানে টার্মিনাল নেই। যেমন লঞ্চঘাট থেকে শুরু হয় নির্যাতন বেশি। যেমন লঞ্চের টার্মিনালে ঢুকতে গেলে তার লাকেজ ধরে টানাটানি করে, বিদেশ থেকে আসছে, 1000 টাকা লাগবে, 2000 টাকা লাগবে, 3000 টাকা লাগবে, এরকম চার্জ করে। এরপরে দেশের যখন লোকাল যে টার্মিনালগুলি আছে দেশের এলাকায়, সেখানে যখন লঞ্চ থেকে নামে, সেখানেও তার বিদেশের থেকে আসা যদি ব্যাগের র্যাপিং করা ব্যাগ দেখে, তখন ওইখানেও টাকা দাবি করে, যেমন 1000, 2000, 3000 টাকা এরকম দাবি করে। আচ্ছা, লাকেজ আনলে কি কোনো টাকা লাগে? এটার সাথে ব্যাগ থাকলে কি টাকা লাগে? ঘটনাটা সেটা না, বিদেশ থেকে আসছে এই জন্য টাকা লাগে। মানে বিদেশ থেকে তুই আসছো, আমাদেরকে দিয়ে যাবি, মানে ঘটনাটা এরকম। খয়রাত করতে পারে না, এই লোকগুলো এই কাজগুলো করে, তোরা খয়রাত কর, খয়রাত চা, যে আমাকে খয়রাত দিয়ে যান, এভাবে বলবি যে খয়রাত দেন। সেটা না করে চার্জ করে এরকম। যে খয়রাতিগুলোর কথা বলছি, সে খয়রাতিগুলো যদি শুনে থাকোস, এরকম খয়রাতার চাবি না। তারা অনেক কষ্ট করে বিদেশে বসে টাকা ইনকাম করে, হ্যাঁ, তাদের থেকে এরকম টাকা কাইরা নেওয়ার কোনো চিন্তা ভাবনা করবি না। তাই বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এটাই আবেদন, যদি আমার এই ভিডিওটি গভর্নমেন্টের পর্যায়ে কোনো লোক দেখে থাকেন, বিদেশ থেকে যদি কোনো রেমিটেন্স যোদ্ধা নাম দিয়েছেন, তাদের সাথে কিন্তু আসলে সেই যোদ্ধা হিসেবে তাদের সাথে কোনো আপনারা সেই ব্যবস্থা কিন্তু এখনও করেন না। একটা লোক যে বিদেশ থেকে আইসা, এয়ারপোর্ট থেকে আইসা, যে সে সুস্থ শরীরে বাড়ি পর্যন্ত পৌঁছাইবে, যে তার মাল সামানা নিয়ে, এই ব্যবস্থাটা কিন্তু এখন পর্যন্ত করতে পারেন নাই। নাম দিয়েছেন রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধা যদি নাম দিয়ে থাকেন, বাংলাদেশে যে মুক্তিযোদ্ধা আছে তাদেরকে তো ভাতা দেন প্রতি মাসে মাসে। রেমিটেন্স যোদ্ধারা কিন্তু ভাতা চায় না এরকম, তারা কষ্ট করে বিদেশে বসে টাকা ইনকাম করে তারপরে এই দেশের রেমিটেন্স আপনার অর্থনৈতিক চাকা ঘুরাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাদেরকে আমার একটা অনুরোধ থাকবে, তারা একটা বারের জন্য, তাদেরকে বলি না এরকম সবসময়ের জন্য, সেই যে মুক্তিযোদ্ধা আছে তাদের মতো তাদেরকে ভাতা দেন বা সুযোগ সুবিধা দেন। তাদেরকে শুধু একটা বারের জন্য তারা এয়ারপোর্টে যখন নামবে, নামার পরে তারা যেন সুস্থ শরীর বাড়ি যেতে পারে, সেই ব্যবস্থা করে দেন। সেটা কিভাবে করবেন? সেটা হলো, যদি লোকাল কোনো গাড়িতে ওঠে, তাদের থেকে ভাড়া রাখা হবে 50%, এবং তাদের লাকেজ যদি কখনো কোনো সন্ত্রাসী, এই খয়রাতি সন্ত্রাসী যদি ধরে, তাদেরকে যথাযথ ব্যবস্থা নেবেন। সেটা কীভাবে? আইন করবেন, আইন করে তাদেরকে সাজা দেবেন, তাদের জেল জরিমানার ব্যবস্থা করেন। লঞ্চ পরিবহনের যোগাযোগ থাকলে লঞ্চে যাক, কিংবা গাড়ি পথে যাক, হ্যাঁ, যে ট্রান্সপোর্টই যাক, যে প্রবাসী আসলে তার ওই দিনের জন্য যে বাড়ি পর্যন্ত পৌঁছাবে, তার 50% ভাড়া থাকবে, এরকম একটা ব্যবস্থা করেন প্রত্যেকটা প্রবাসীর জন্য, যে 50% ভাড়ার মাধ্যমে। আর যদি কোনো প্রবাসী তার ব্যক্তিগত কোনো গাড়ি ভাড়া করে যায়, হ্যাঁ, মাইক্রো বা হাইয়েস বা যে কোনো গাড়ি ভাড়া করে যায়, প্রাইভেট কার ভাড়া করে যায়, সেখানে যাতে সেই গাড়িওয়ালারা যাতে অন্য জায়গায় যে ভাড়া যদি হয় 5000 টাকা, প্রবাসীদের ভাড়া রাখবে 4000 টাকা। কারণ প্রবাসী উনি একজন রেমিটেন্স যোদ্ধা, প্রবাস করে বাংলাদেশে আসছেন। এরকম একটা আইন করেন গভর্নমেন্ট থেকে। আর যদি কোনো জায়গায় কোনো তার লাকেজ ধরা হয়, তাদের সাজা হয়ে যাবে। এটা যদি করতে পারেন, তাহলে একটু হলেও রেমিটেন্স যোদ্ধাদের, এই যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা বলে যে নামটা দিয়েছেন, একটু হলেও সার্থক হবে। নাম দিয়েছেন রেমিটেন্স যোদ্ধা, তাদের সাথে কুকুর বিড়ালের মতো আচরণ করা হইতেছে। ভাই, যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের যদি মনে হয় ভিডিওটি শেয়ার করা দরকার, অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এই ভিডিওটি যাতে গভর্নমেন্টের নীতি নির্ধারকের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করেন। বন্ধুরা, প্রবাসে যারা যায়, তাদেরকে গভর্নমেন্ট একটা সুযোগ দিছে। সেই সুযোগটা কীরকম সুযোগ দেখেন, যে তারা লোন নিতে পারবে, ব্যাংক থেকে লোন নিতে পারবে। হাস্যকর বিষয় হলো এটা, আমি কয়েকটা প্রবাসীর, এটা আমি নিজে প্রমাণিত, কয়েকটা প্রবাসী আমার মানে প্রবাসে যাবে আর কি, তাদের ক্ষেত্রে আমি দেখেছি এরকম, যে তাদেরকে লোন কখন দেয় জানেন? লোনটা দেয়, লোন করাইতে গেলে আপনার ম্যান পাওয়ারের কার্ড লাগবে, আপনার ফ্লাইটের টিকিট লাগবে। আচ্ছা ভাই, বলেন তো, ম্যান পাওয়ারের কার্ড আর ফ্লাইটের টিকিট এটা পাওয়ার পরে আর লোনের কি দরকার আছে বলেন? তখন তো ফুল টাকা পেড করেই ওগুলো সংগ্রহ করতে হয়। তখন একটা প্রবাসী যে প্রবাসে যাবে, তখন সেই লোনটা দিয়ে করবেটা কি বলেন? সব কিছু তো পেড করেই সে এই টিকিট পাইতে হলে সমস্ত টাকা পেড করেই কিন্তু টিকিট পাইতে হয়। গভর্নমেন্ট থেকে এই সুযোগ করেছে প্রবাসীদের জন্য। এবং এই লোনের ব্যাপারটা যখন বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করা হয়, পাসপোর্ট জমা দেওয়া হয় কোনো এজেন্সি থেকে একটা কাগজ দেবে, সেই কাগজ জমা দেওয়ার সাথে সাথে ব্যাংকে তার লোন দেওয়া উচিত। এরকম একটা সিস্টেম করা উচিত গভর্নমেন্টের। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।